আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত এবং অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আজকে আমরা একটা বিশেষ অসুখ নিয়ে আলোচনা করব, বা একটি উপসর্গ বলা যেতে পারে। সেটি হচ্ছে প্যানিক অ্যাটাক। বাংলাদেশের যে কোনো হাসপাতালের ইমার্জেন্সিতে বা যে কোনো পার্টিকুলারলি কার্ডিয়াক ইমার্জেন্সির কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক রোগী হচ্ছে এই প্যানিক অ্যাটাকের রোগী। তো আমরা এই প্যানিক অ্যাটাক বা কিসে কিসে প্যানিক অ্যাটাক হয় এই বিস্তারিত আজকে আলোচনা করব, এবং এটির জন্য আজকে দুজন বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত আছে। আমি তাদেরকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন ডক্টর সৈয়দ ফাহিম শামস, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, উত্তর আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ মাহবুবা রহমান, সহকারী অধ্যাপক, মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল। আপনাদের দুজনকেই আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ডক্টর সৈয়দ ফাহিম শামস আপনার কাছে একটু যাচ্ছি। স্যার, আপনি আমাদেরকে একটু বলবেন কিনা এই প্যানিক অ্যাটাক জিনিসটা আসলে কি, এর লক্ষণগুলি বা কি, আমাদেরকে একটু খুলে বলুন প্লিজ। ধন্যবাদ। তো আমরা অনেক আমাদের কাছে অনেক মানুষ, অনেক রোগী আমাদের কাছে আসে যে প্যানিক অ্যাটাক হচ্ছে, প্যানিক অ্যাটাক সে অনুভব করছে এরকম সমস্যা নিয়ে। তো এটি আসলে একটি উপসর্গ। এটি অনেক কারণে হতে পারে। প্যানিক অ্যাটাক মূলত একটি স্বাভাবিক উপসর্গ, আবার এটি যদি আমাদের দীর্ঘস্থায়ী হয় তখন এটি রোগ আকারেও হতে পারে, অনেক কারণে হতে পারে। তো এটি আমরা যেভাবে বুঝবো সেটা হচ্ছে যে এটি হঠাৎ করে শুরু হবে এবং আস্তে আস্তে এটি বাড়তে থাকবে। কিছু উপসর্গ সাথে থাকে যেগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, একটা পর্যায়ে 5 থেকে 10 মিনিট পর্যায়ে পর্যন্ত যায়, তারপর আস্তে আস্তে অথবা অনেক আরও বেশি সময়ও যেতে পারে, তারপর আস্তে আস্তে এটি কমতে থাকে। তো উপসর্গগুলোর মধ্যে আছে অনেকগুলো শারীরিক কিছু উপসর্গ যেগুলো আসলে পরিলক্ষিত হয়। যেমন এরকম হতে পারে যে বুক ধড়ফড় করছে, যেমন হতে পারে আমাদের হার্ট রেট বেড়ে গেছে, যেমন হতে পারে আমার শরীরে ঘাম হচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে আমি ব্যথা অনুভব করছি, এমন হতে পারে যে আমার পেটের মধ্যে কেমন গুড়গুড় করছে, এরকম হতে পারে। অথবা এমনও হতে পারে যে শরীরে মনে হচ্ছে ঝিমঝিম করছে, হাত পা অবশ হয়ে আসছে, মাথা ঘোরাচ্ছে, এমন মনে হয় যে আমি এখনই মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাব। এমন হতে পারে যে আমার মনে হচ্ছে যে আমার প্রস্রাব পাচ্ছে, অথবা এমনও হতে পারে যে আমি মনে হয় যে আমি আমার থেকে আলাদা হয়ে যাচ্ছি, এটা হতে পারে। খুব বেশি মাত্রায় যখন আরও গভীরে চলে যায় এটি বাড়তে বাড়তে, তখন এমন মনে হতে পারে আমি মনে হয় এখনই মারা যাব এবং মৃত্যু মনে হয় অবধারিত। ঠিক এরকম একটা ফিলিং, একটা অনুভব তৈরি হয় এবং তারপর আস্তে আস্তে এটি ধীরে ধীরে এটি কমে আসে। সেটি সময় লাগে, অনেকের ক্ষেত্রে আধা ঘন্টা লাগতে পারে, অনেকের 10 মিনিট, 5 মিনিট, আবার অনেকের আরেকটু লম্বা সময় পর্যন্ত যেতে পারে। সেগুলোই মূলত একটা প্যানিক অ্যাটাকের উপসর্গ। তার মানে বিষয়টার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তাৎক্ষণিক, খুব মানে হঠাৎ করেই শুরু হচ্ছে এবং অনেকগুলো উপসর্গের একটি সমাহার, এবং মূলত পেশেন্ট আসলে খুবই আতঙ্কিত বোধ করেন যে বোধহয় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, মারা যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, বা আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক এরকম কিছু একটা হয়ে গেল। এবং এই জন্যই হয়তো এই ইমার্জেন্সিগুলোতে তারা ভিড় করে থাকেন, সাধারণত যে কোনো একটা ফিজিক্যাল ইমার্জেন্সি ডিপার্টমেন্টে। থ্যাংক ইউ স্যার। আমি আসবো আপনার কাছে। ডক্টর মাহবুবা, স্যার যেগুলো বললেন যে এই বিভিন্ন রকম উপসর্গ, বুক ধড়ফড় করার বা শরীরে ঘাম হয়, এগুলো তো দুশ্চিন্তারও এক ধরনের উপসর্গ। সাধারণ দুশ্চিন্তা যখন হয় বা একটু মানুষজন একটু বেশি দুশ্চিন্তা করে, তখনও তো এই ধরনের উপসর্গ হতে পারে। এর সঙ্গে আমাদের সাধারণ অ্যাংজাইটি অ্যাটাকের সঙ্গে প্যানিক অ্যাটাকের কি কোনো পার্থক্য আছে? মানুষ বুঝবে কিভাবে যে এটা সাধারণ অ্যাংজাইটি অ্যাটাক বা এটা এক্স্যাক্টলি একটা প্যানিক অ্যাটাক? জি, খুব সুন্দর প্রশ্ন। আসলে উত্তরটা কিন্তু আপনি অলরেডি বলে দিয়েছেন। যে আপনি যেটা বললেন যে প্যানিক অ্যাটাক যেটা, এটা খুব তাৎক্ষণিক, এটা হঠাৎ করেই শুরু হবে, হঠাৎ করেই এটা একদম তীব্রতর পর্যায়ে চলে যাবে, এবং আবার দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে, সাধারণত দেখা যায় ঘন্টাখানেকের মধ্যেই এটা কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। অন্যদিকে যেটা হচ্ছে যে অ্যাংজাইটি অ্যাটাক, যেটা একজন জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের রোগী, তিনি যেহেতু সার্বক্ষণিক যে কোনো ছোটো ছোটো বিষয় নিয়ে দুশ্চিন্তা করেন, তার এই দুশ্চিন্তার সাথে সাথে বিভিন্ন শারীরিক লক্ষণ কিন্তু দেখা যেতে পারে। যেমন তারও বুক ধড়ফড় করতে পারে, বুকে চাপ দিতে পারে, মাথা ব্যথা হতে পারে, ঘুমের সমস্যা হয়, মনোযোগ দিতে সমস্যা হয়। কিন্তু তার এই সমস্যাগুলো প্যানিক অ্যাটাকের মতো এরকম তাৎক্ষণিকভাবে শুরু হয় এমন না, কিংবা প্রচণ্ড তীব্র অবস্থায় চলে যাচ্ছে অল্প সময়ের মধ্যে এমনও না। এটা দেখা যাচ্ছে যে একটা খুব একটা অল্প মাত্রায় এটা একটা সাস্টেইন করে যাচ্ছে, হয়তো বা দীর্ঘদিন অনেক সময় ধরে এটা সাস্টেইন করে যাচ্ছে।
তো মূলত পার্থক্য এটাই, অর্থাৎ তীব্রতার দিকে যদি আমরা চিন্তা করি তাহলে প্যানিক অ্যাটাকটা খুব অল্প সময়ের জন্য হয় এবং তীব্রতাটা অনেক বেশি প্যানিক অ্যাটাকের যে সিমটমগুলো, আর জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারের যে লক্ষণগুলো, সেখানে যে শারীরিক লক্ষণগুলো হয় সেটার তীব্রতাটা আবার এত বেশি না। আচ্ছা, ধন্যবাদ। তাহলে কি আমরা এটা এরকম বলতে পারি এটাকে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করা যায়? অর্থাৎ সাগরের যে রেগুলার ঢেউ, এটাকে যদি আমি জেনারেল মানে সাধারণ অ্যাংজাইটি অ্যাটাক ধরি, আর যেটা সুনামি তীব্র তাৎক্ষণিক এবং প্রচন্ড বড় ঢেউ কিছুক্ষণের মধ্যে আবার সবকিছু নর্মাল, সেটাকে আমরা প্যানিক অ্যাটাকের সঙ্গে তুলনা করতে পারি কিনা? জি, ধন্যবাদ। মানে আমাদের দর্শকদের এটা বুঝতে সুবিধা হবে যে এই সাধারণ ঢেউয়ের সঙ্গে যদি আমরা একটু কম্পেয়ার করি। আমি ফাহিম স্যার আবার আপনার কাছে আসছি। এই যে প্যানিক অ্যাটাক বলছি, আবার আমরা একটা টার্মের সঙ্গেও পরিচিত, সেটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। তো এই দুটো কি একই জিনিস, বা কখন আমরা প্যানিক অ্যাটাক বলবো বা কখন শুধুমাত্র সুনির্দিষ্ট করে প্যানিক ডিসঅর্ডার বলবো, এটিকে আমাদের একটু বলবেন। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। সো প্যানিক অ্যাটাক আমি যেটা বলছিলাম আগেও, যে এটা কিন্তু একটা অনেক সময় যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে, যে কোনো আমরা একটি স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন আমার হঠাৎ করে এরকম খারাপ লাগতে পারে। সো একবার দুবার হচ্ছে এটা নর্মাল, কিন্তু যদি এমন হয় যে এটা বারবার হচ্ছে এবং অনেক দিন ধরে হচ্ছে, 1 মাসের বেশি হয়ে গেছে, এটা হচ্ছেই, আমার চলে যাচ্ছে না, এরকম প্যানিক অ্যাটাক আমার হচ্ছেই, এবং আমি সারাক্ষণ চিন্তা করছি যে আমার প্যানিক অ্যাটাকটা আবার কখন হবে, যদি হয় তাহলে আমি কি করব, এই সারাক্ষণই আমার দৈনন্দিন 24 ঘন্টার মধ্যে সারাক্ষণই আমার এই চিন্তাগুলোই চলছে, যে আবার যদি হয়। এটার সাথে সাথে আরও যখন কিছু জিনিস তৈরি হবে, যে দেখা যাবে যে আমি যেসব কাজকর্ম করতাম সেগুলো আমি বন্ধ করে দিচ্ছি, আস্তে আস্তে গুটিয়ে ফেলছি নিজেকে, আস্তে আস্তে হয়তোবা যেমন আমি হয়তোবা সিঁড়ি বেয়ে উঠতাম, সেই সিঁড়ি বাও আমি বন্ধ করে দিচ্ছি প্যানিক অ্যাটাকের ভয়ে। হয়তোবা আমি এক্সারসাইজ করতাম, সেই এক্সারসাইজগুলো আমি বন্ধ করে দিচ্ছি। কারণ আমরা যখনই একটা এক্সারসাইজ করব অথবা কোনো কিছু করব, তখন একই রকম কিন্তু অনুভূতিগুলো আমরা ফিল করি। যেমন আমি একটু দৌড়ে হাঁটলে দেখা যায় আমার বুক ধরফর করছে, ঠিক তখনই আমার হয়তোবা মনে হবে যার প্যানিক অ্যাটাক হয় যে আমার মনে হয় এই বুঝি শুরু হয়ে গেল, এই বুঝি প্যানিক অ্যাটাক হলো। সো এই চিন্তাগুলো শুরু হবে এবং এগুলো অনেক দিন ধরে চলছে, এবং আস্তে আস্তে আমি দেখা যাচ্ছে নিজেকে গুটিয়ে ফেলছি, আমি বিভিন্ন আচরণ করা শুরু করছি যেগুলো আমি স্বাভাবিকভাবে আসলে ঠিক নয়। এই রকমভাবে স্বাভাবিক আমার জীবনকে আমি যখন গুটিয়ে ফেলছি, তখন এটাকে আমরা বলবো রোগ। যখন এটা দীর্ঘস্থায়ী হচ্ছে, প্রায় 1 মাসের বেশি, তখন আমরা এটাকে বলি প্যানিক ডিসঅর্ডার। ওকে, থ্যাংক ইউ। তার মানে আমরা প্যানিক অ্যাটাক প্যানিক ডিসঅর্ডার একটি লক্ষণ বা একটি উপলক্ষ্য, এবং হচ্ছে যখন বারবার এটি হবে তখন আমরা আসলে, এবং যখন একটা মানুষ এই প্যানিক এই অ্যাটাক নিয়েই সে সবসময় আতঙ্কিত থাকবে, আমরা তখন সেটাকে আমরা বলবো প্যানিক ডিসঅর্ডার। তার মানে ডক্টর মাহবুবা আপনার কাছে আসছি, যে প্যানিক অ্যাটাকটি প্যানিক ডিসঅর্ডার রূপান্তরিত হচ্ছে কখনো কখনো। প্যানিক ডিসঅর্ডার রূপান্তর না হলেও অন্য কোনো মানসিক সমস্যায় কি প্যানিক অ্যাটাক হতে পারে? এবং সেই ক্ষেত্রে কোন কোন মানসিক অসুখে সাধারণত প্যানিক অ্যাটাক হয়? জি, অবশ্যই প্যানিক ডিসঅর্ডার ছাড়াও কিন্তু প্যানিক অ্যাটাক আরও অনেক মানসিক রোগে হতে পারে। বলা হয়ে থাকে যে প্রায় অনেক রোগেই কিন্তু অনেক মানসিক রোগের সাথেই প্যানিক অ্যাটাক হতে পারে, যেমন ডিপ্রেশনের রোগীরও কিন্তু প্যানিক অ্যাটাক হতে পারে। অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে শুরু করে যত ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, যেমন যার সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, যার আগোরাফোবিয়া আছে, হ্যাঁ, এরকম যে কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথেও কিন্তু প্যানিক অ্যাটাক থাকতে পারে। সেই সাথে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটা পিটিএসডি আমরা বলি, এই রোগীদেরও প্যানিক অ্যাটাক হতে পারে। তাছাড়া শুধু এগুলোই না, যারা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য নেন, মাদকাসক্ত, তাদেরও কিন্তু প্যানিক অ্যাটাক হতে পারে। এবং বিভিন্ন রকম শারীরিক অসুখে ভুগছেন, হার্টের অসুখ, ফুসফুসের অসুখ, এই ধরনের রোগীরাও কিন্তু অনেক সময় প্যানিক অ্যাটাকে ভুগে থাকেন। তার মানে এছাড়া আপনি কি আমাদেরকে একটু বিস্তারিত বলবেন কিনা, পার্টিকুলারলি অ্যাগোরাফোবিয়ার কথা বলেছেন, তো এই অ্যাগোরাফোবিয়ার সঙ্গে আমরা প্যানিক অ্যাটাকের একটা খুব কমন একটা সাদৃশ্য লক্ষ্য করি, বা বলা যায় যে কান টানলে যেমন মাথা আসে, তেমন ওই অ্যাগোরাফোবিয়া থাকলে প্যানিক অ্যাটাক থাকার একটা প্রবল সম্ভাবনা থাকে। আপনি এই সঙ্গে আমাদেরকে এই জিনিসটা একটু বুঝিয়ে বলবেন কিনা, যে অ্যাগোরাফোবিয়া কোন জায়গাগুলোতে হয় এবং সাথে আসলে এটার সাথে কেন এই প্যানিক অ্যাটাকের এত গুরুত্বপূর্ণ লিঙ্কেজ এখানে আছে? আচ্ছা, অ্যাগোরা শব্দটার অর্থ কিন্তু বাজার। তো অ্যাগোরাফোবিয়া শব্দটা মানে কথাটার অর্থ হচ্ছে যে অ্যাগোরাফোবিয়া মানে বিভিন্ন রকমের সামাজিক সিচুয়েশন হতে পারে, যেমন কোনো একটা খোলা জায়গা কিংবা বদ্ধ জায়গা কিংবা অনেক ভিড়ের মাঝে, অথবা
একেবারেই একজন মানুষ একা এমন জায়গায়, কোনো পাবলিক ট্রান্সপোর্ট এরকম কোনো জায়গায়, যে কোনো জায়গায় ব্যক্তি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন, এবং সেই আতঙ্কটা কী নিয়ে? আতঙ্কটা হচ্ছে যে এই জায়গা থেকে বোধহয় আমি বের হতে পারবো না, আমার বোধহয় এমন একটা কিছু হবে, দেয়ার উইল বি নো ওয়ান টু রেস্কিউ মি, আমাকে কেউ উদ্ধার করার থাকবে না। তো এবং এই আতঙ্ক থেকেই কিন্তু তখন তার মধ্যে প্যানিক অ্যাটাক হতে পারে, এবং খুব কমনলি আসলে আগোরাফোবিয়ার সাথে প্যানিক অ্যাটাক থাকে। তার মানে এটা একটা ভীতি, জি, যে সে একা এখান থেকে বের হতে পারবে না। জি, এবং এই কারণে তাকে কেউ রেস্কিউ করতে পারবে না, সামথিং অকওয়ার্ড উইল বি হ্যাপেন টু হিম অর হার। এই কারণে এই মানুষগুলো কিন্তু একা এসব জায়গায় যেতে চান না। আচ্ছা, তারা সাধারণত দেখা যায় যে পাবলিক ট্রান্সপোর্টেও যদি উঠতে চান, সাথে কাউকে নিয়ে যেতে চান, একা একা অ্যাভয়েড করেন। জি, আমি এই প্রসঙ্গে একটু সাপ্লিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমি আমার এক বন্ধুকে চিনতাম, তার বাবা, আমার এই উদাহরণটা আমাদের দর্শক মণ্ডলী আপনাদের জন্য এটা বুঝতে সুবিধার হবে। উনি একটা ব্যাংকে চাকরি করতেন। ভদ্রলোক একবার তার জেলা সদরে যাবেন একটি কাজে, উনি বাসে উঠলেন। বাসে উঠে হঠাৎ করে ওনার বাসের মধ্যে একটা তীব্র আতঙ্ক হলো, উনি তাৎক্ষণিকভাবে বাস থেকে নেমে পড়লেন। এরপরে উনি বাকি রাস্তাটুকু রিকশায় গেলেন। জেলা শহর বলেই হয়তো রিকশায় যাওয়ার একটা সুযোগ ছিল। এই যে আতঙ্ক হলো, এরপর থেকে উনি আর কখনো কোনো পাবলিক ট্রান্সপোর্টে চড়তেন না। পাবলিক ট্রান্সপোর্টে চড়ে যেতে হয় এমন কোনো জায়গায় উনি যেতেন না। এমনকি যখন উনি রিটায়ারমেন্টে যান, পেনশন বা এইসব জাতীয় ব্যাপারে যখন ওনাকে ঢাকায় আসতে হয়, এটা খুব কঠিন একটা ব্যাপার ছিল ওনার জন্য। উনি এমনকি তখন মাইক্রোবাসেও ট্রাভেল করতে পারতেন না। যদি যেতে হতো সেই ক্ষেত্রে ওনাকে কমপক্ষে 7-8 জন মানুষ, ওনার পরিচিত মানুষ, ওনাকে চারপাশে ঘিরে রাখতে হতো। উনি একবার ঢাকায় ডাক্তার দেখানোর জন্য এসেছেন, 7-8 জন মানুষকে নিয়ে উনি একটা মাইক্রোবাসে উঠেছেন, যেখানে চারপাশে সবাই ওনার পরিচিত মানুষ, তাদেরকে নিয়ে উনি ঢাকা শহরে আসলেন এবং ডাক্তার দেখিয়ে উনি আবার তাদেরকে নিয়ে সেই গাড়ি ভাড়া করে ফেরত গেলেন। অর্থাৎ উনি একা চলাফেরা করাটা এরকম অপরিচিত জায়গায় বা এরকম অপরিচিত যানবাহনে উনি আর লাইফ লংয়ে উনি সেটি আর পারলেন না। খুবই নিদারুণ কষ্টে কেটেছে বাকিটার সময়। এছাড়া আর অন্যান্য সমস্যা ওনার ছিল। তো এটি কিন্তু এটি আমরা আজকের আলোচনা থেকে বুঝে নিতে পারি যে ওনার হয়তো এরকম প্যানিক অ্যাটাকই হতো, এবং সেটি হয়তো প্যানিক ডিসঅর্ডার, এবং যেটি পার্টিকুলারলি যে ফেনোমেনাটা, এই অ্যাগোরাফোবিয়াতেই উনি হয়তো আক্রান্ত হয়েছিলেন। ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে আবার আসছি যে ডক্টর মাহবুবা যেটি বলছিলেন যে মাদকাসক্তির সঙ্গেও এটির সম্পর্ক আছে, এটিকে একটু খুলে বলবেন কেন? কারণ আমাদের এখন তো মাদকাসক্তির প্রভাব আমাদের অলমোস্ট সব জেনারেশনের মধ্যে খুব তীব্রভাবে, হ্যাঁ, পার্টিকুলারলি এটা এখন ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে এখন এটা একটা ট্রেন্ডও হয়ে গেছে বিভিন্ন রকম মাদকের। তো সুতরাং তাদের মধ্যে প্যানিক অ্যাটাকটা যদি থাকে, তো এটার সম্পর্কটা কেমন আসলে? ধন্যবাদ। সো যারা মাদকাসক্ত তাদের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার থাকে। যে একটা হচ্ছে যে মাদক গ্রহণ করলে হতে পারে, যেমন আমরা বলি যে স্টিমুলেন্টস, যেগুলো ড্রাগ আমাদেরকে হাই করে। সো এই সব ড্রাগগুলো যখন আমরা খাই, আমরা সেবন করি, যেমন ইয়াবা জাতীয়, যখন আমরা এগুলো সেবন করি তখন দেখা যাবে যে আমাদের প্যানিক অ্যাটাক এরকম অনেকের হতে পারে, অনেক মানুষের হতে পারে, তারা এগুলো ফিল করতে পারে। অথবা যেমন আরও কিছু ড্রাগ আছে, যেমন এলএসডি, এগুলো বাংলাদেশে কিন্তু এখন অ্যাভেলেবল, অ্যাবসলিউটলি অ্যাভেলেবল। এলএসডি, তারপরে আমরা বলি যে ম্যাজিক মাশরুম, এগুলো বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল। এগুলো নিয়ে আসলে আমাদের আলাপ হয় না, কিন্তু আমি মনে করি এগুলো নিয়ে আলাপ হওয়া উচিত, কারণ আমরা অনেক মানুষ পাই, অনেকজন আসেন আমাদের কাছে যারা এইসব বাংলাদেশেই বসেই কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে, তারা এগুলো খাচ্ছেন। সো এগুলো যখন আমরা গ্রহণ করি তখনও কিন্তু আমাদের এরকম প্যানিক অ্যাটাক হতে পারে। অথবা যদি আমরা একই সাথে অনেক বেশি পরিমাণে মাদক, যে কোনো মাদকই হতে পারে, আমরা একসাথে অনেকগুলো পরিমাণে নিয়ে ফেললাম, আমরা এটাকে ওভারডোজ বলি। সো এরকমও যদি আমরা করে ফেলি তখনও এরকম হতে পারে। আবার হতে পারে যে আমরা তারপরে যে কিছু আমাদের মাদক আছে যেগুলো আমরা ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে, আমরা যখন ছেড়ে দিচ্ছি তখন হঠাৎ করে আমরা বন্ধ করে দিলাম মাদকগুলা, এবং মাদক বন্ধ করে দেওয়ার সাথে সাথে আমাদের এরকম প্যানিক অ্যাটাকের সিমটমগুলো হতে পারে। এর মধ্যে সবচেয়ে কমন হলো, যেটা অনেকেই করেন, যেটাকে আমরা বলি ঘুমের ওষুধ। যারা ঘুমের ওষুধ দীর্ঘদিন ধরে সেবন করেন, হঠাৎ করে আমার ডাক্তার বললেন অথবা আমার মনে হলো যে না, আর ঘুমের ওষুধ খাওয়া যাবে না, কারণ এটা তো একটা মাদক হিসাবেই আমরা জানি। সো এটা যদি আমরা বন্ধ করে দিই হঠাৎ করে, তখন আমাদের এরকম অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, এগুলো খুব কমন আমরা দেখি। তার মানে উইথড্রয়াল সিমটমের অংশ হিসেবে তখন হচ্ছে আসলে দেখা।
যেহেতু ঘুমের ওষুধ, এটা তো ঘুমের ওষুধ খাওয়াটা তো এখন একটা পাবলিক হেলথ ইস্যু আসলে, ঘরে ঘরে সবাই খাচ্ছে। তো আমরা একটু ব্রেকে যাচ্ছি, আমরা ব্রেকের পরে আবার ফিরবো, এই প্রসঙ্গেই ফিরছি। ফিরে আসলাম বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আমরা যেই প্রসঙ্গে ছিলাম যে এখন এই ঘুমের সমস্যা বা এই ঘুমের ওষুধ খাওয়ার প্রবণতাটা একটা পাবলিক হেলথ কনসার্ন। আমার মনে হয় যেহেতু আমাদের কোনো তেমন প্রেসক্রিপশন লাগে না, যে কোনো দোকান থেকে ইচ্ছে মতো ঘুমের ওষুধ কিনতে পাওয়া যায়, তো সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম সমস্যা ঘরে ঘরেই দেখতে পাচ্ছি যে, এবং আমার মনে হয় যে আমরা যেটাকে বলি যে একটা প্রেসক্রাইবড ফর্মে যে কোনো মাদকাসক্তি হতে পারে, সেটা হচ্ছে এই ঘুমের ওষুধের ক্ষেত্রে। মানুষ অনেক ফিজিশিয়ান সেটা লিখে দেন যে ঘুমের ওষুধ চলবে, এবং মানুষও চালিয়ে যেতে থাকেন এবং একটা পর্যায়ে তারা আসক্ত হয়ে পড়েন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কনসার্ন যে সুতরাং যদি এরকম মনেও হয়, তাৎক্ষণিকভাবে বন্ধ করা যাবে না। এই বন্ধ করতে গেলেও সেটি চিকিৎসকের পরামর্শক্রমে ধীরে ধীরে বন্ধ করতে হবে, তাহলে হয়তো এই ধরনের প্যানিক অ্যাটাক বা উইথড্রল সিমটমগুলো হবে না। থ্যাংক ইউ স্যার। ডক্টর মাহবুবা, আমি আপনার কাছে আবার আসছি। আপনি আমাকে একটু বলবেন আসলে কেন হয়, এই আসলে এই মেকানিজমটা কি, এই প্যানিক অ্যাটাকটা, এরকম একটা তীব্র আতঙ্ক, এই ধরনের উপসর্গগুলো আসলে ঠিক কি কারণে হয়? আচ্ছা, এর পেছনে আসলে অনেকগুলো কারণ আছে। যেমন আমাদের যে কোনো অন্যান্য সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মতো বংশগতি আমরা যেটাকে বলি, হ্যাঁ, জেনেটিক্স একটা অনেক বড় ফ্যাক্টর। হ্যাঁ, যে হয়তোবা ফ্যামিলিতে, পরিবারে কারো এই ধরনের রোগের মানে প্যানিক অ্যাটাকের হিস্ট্রি আছে। বিশেষ করে আমরা যাদেরকে বলছি যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভস, আমার বাবা মা, আমার ভাই বোন, তাদের মধ্যে যদি প্যানিক অ্যাটাক থেকে থাকে, তবে কিন্তু আমার ভেতরে এটা হওয়ার সম্ভাবনা সাধারণ অন্য মানুষের চাইতে 5 গুণ বেশি। আচ্ছা আচ্ছা, সেই সাথে আমার ব্যক্তিত্ব, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদের ব্যক্তিত্বটাই হচ্ছে দুশ্চিন্তা প্রবণ, অর্থাৎ আমরা এদেরকে বলি নিউরোটিক পার্সোনালিটি। হ্যাঁ, সব কিছু নিয়ে তাদের সবসময় দুশ্চিন্তা। একটু বুকে ব্যথা হচ্ছে, আমার কি তাহলে হার্টের অসুখ হলো? একটু পেটে ব্যথা হচ্ছে, আমার বোধহয় পেটে কোনো বড় সমস্যা হয়ে গেল। তো দেখা যাচ্ছে এদের কি হয়, যেহেতু এরা সব কিছু নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করে, বিশেষ করে শারীরিক লক্ষণগুলো নিয়ে তাদের অনেক দুশ্চিন্তা হয়। ছোটোখাটো যে কোনো লক্ষণ হলেই তারা আতঙ্কিত বোধ করেন, এবং অনেক সময় কিন্তু এই ছোট একটা লক্ষণ থেকেই তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। সেই সাথে যদি আমি বলি যে কেমিক্যাল কি অ্যাবনর্মালিটি হয়, অ্যাকচুয়ালি আমাদের ব্রেইনে তো একটা সার্কিট আছে, সিএসটিসি সার্কিট বলে একটা সার্কিট আছে, ওখানে কিছু কেমিক্যালস আছে, যেমন আমাদের সেরোটোনিন, গাবা, গ্লুটামেট, এইগুলোর যখন তারতম্য হয় তখন কিন্তু এই প্যানিক অ্যাটাকের সিমটমগুলো হয়। তার মানে চমৎকার, আপনি বেশ ভালো করে আমাদের বুঝিয়ে বললেন এটার মেকানিজমটা। তো স্যার, আমি আবার আপনার কাছে ফিরে আসছি। আমরা তো মোটামুটি অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, তাহলে সমাধানটা কি, এর চিকিৎসাটা আসলে ঠিক কীরকম? তো সমাধান চিন্তা করতে হলে আমাদের প্রথমে আগে বুঝতে হবে যে সমস্যাটা কোথায়, কেন আমি এটা হচ্ছে, এই প্যানিক অ্যাটাকগুলো আমার কেন হচ্ছে, এটা আগে আমাকে খুঁজে বের করতে হবে আমাদেরকে, এবং খুঁজে সেটার আমাদের চিকিৎসা দিতে হবে। এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় কথা হলো, প্যানিক অ্যাটাকটা যদি একবার দুইবার হয়, সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব, সেটাকে আমি কিভাবে ম্যানেজ করব। আবার যদি এটা আসলে রোগ আকারে চলে যায়, তখন আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব। সো যদি একবার দুবার হয়, এটা নিয়ে প্রথম জিনিস যে এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। এটা আমাদের একটা পজিটিভ চিন্তা আমাদের মাথায় ঢুকাতে হবে যে প্যানিক অ্যাটাকে আমার যে ফিলিংটা হতে পারে যে আমি মনে মারা যাচ্ছি, এটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে পজিটিভ আকারে আর কি, যে এই প্যানিক অ্যাটাকের জন্য আমি মারা যাব না। আমার খারাপ লাগছে, আমি মনে হচ্ছে যে আমি মৃত্যু পথযাত্রী, আমি মরে যাচ্ছি, কিন্তু আমি মরবো না, কারণ এই প্যানিক অ্যাটাকের জন্য এখন পর্যন্ত প্যানিক অ্যাটাকে পৃথিবীতে কেউ মারা যায়নি, সুতরাং আমারও মরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সো এভাবে করে এই পজিটিভ চিন্তাটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে যখন আমরা প্যানিক অ্যাটাকটা হবে। আর তারপরে এটার সাথে সাথে আমরা যদি কিছুক্ষণ পরে প্যানিক অ্যাটাকটা সেরে গেলে আমরা যদি আস্তে করে একটু ব্রিদিং রিল্যাক্সেশন করি, তাহলে আমাদের এগুলো আরও হেল্পফুল হয়। সো আমাদের এইভাবে সামগ্রিকভাবে প্রথমে আমাদের চিন্তা করতে হবে, এভাবে চিকিৎসা নিতে হবে। পরবর্তীতে যদি দেখা যায় না এটা দীর্ঘস্থায়ী হয়ে গেছে, যেটা বলছিলাম যে একটা রোগ আকারে হয়ে গেছে, এখন যদি কারো মাঝারি মাত্রার অথবা হালকা মাত্রার রোগ আকারে হয়, তখন আমরা বলি যে কাউন্সেলিং, বিভিন্ন রকম কাউন্সেলিং আছে, এটা থেরাপি, সাইকোথেরাপি, যেটা বিভিন্ন রকমের থেরাপি আছে। মেইনলি আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলে একটা জিনিস আছে, যারা থেরাপিস্টরা, সাইকিয়াট্রিস্টরা এরা দিয়ে থাকেন।
তখন আমাকে যেটা প্রথমে করতে হবে আসলে আমাকে এটা খুঁজে বের করার জন্য কেন হচ্ছে আমাকে একজন মনোরোগ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, বিশেষজ্ঞের, জানার জন্য যে আসলে আমি যে অনুভবটা আমার হচ্ছে আমার এটা কেন হচ্ছে, এবং তারপরে সেটার চিকিৎসা আমাদের করতে হবে। সো হালকা মাত্রার মাঝারি মাত্রার হলে ডক্টর সেটা এক্সপ্লেইন করবেন এবং তারপরে যদি কাউন্সেলিং থেরাপি লাগে থেরাপিটার ব্যবস্থা করবেন উনি, সেটা উনি নিজে করবেন অথবা উনি এটা রেফার করে দিবেন কোনো থেরাপিস্টের সাথে নেওয়ার জন্য। আর যদি এটা মাত্রাটা আরও বেশি থাকে তখন আমাদের যেটা করতে হবে যে আমাদের তখন ওষুধ লাগবে। সো সেই ওষুধ, বিভিন্ন রকম ওষুধ আছে, সেই ওষুধগুলো আমাদের দীর্ঘদিন ধরেই খেতে হয়। এবং আবার একটা ওষুধ আছে যেটা আমরা ইমিডিয়েটলি দেই, যে যাতে প্যানিক অ্যাটাকটা যদি সাথে সাথে চলে যায়, এই জন্য একটা ওষুধ আছে, প্রেসক্রাইব মেডিসিন। সো যেটা আমাদের দিতে হয়, ডক্টর এটা প্রেসক্রাইব করবেন, দিলে ওটার সাথে সাথেই প্যানিক অ্যাটাকটা চলে যায়, আমার ভালো অনুভব হবে। সো এই সমস্ত কিছু সামগ্রিকভাবে একজন মনোরোগ চিকিৎসক ব্যবস্থাপত্র দেন আর কি। আচ্ছা, তার মানে শুরুতে আমরা মেডিকেশনসে যাব না, যদি অল্প মাত্রায় থাকে তাহলে আমরা তাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি এটি বা তাকে যে সাইকো এডুকেশন, তাকে এই রোগটা সম্পর্কে বুঝিয়ে বলা, এই বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। যদি সেটা মাত্রা বেশি হয় তাহলে আমরা ওষুধের দিকে যাব, এবং কিছু আছে তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য ওষুধ, কিছু একটু দীর্ঘমেয়াদে খাবার ওষুধ। তো স্যার আমাদেরকে একটু এখানে কোনো সীমারেখা টানার কি সুযোগ আছে, যে এখানে সবচেয়ে কার্যকরী আসলে কাউন্সিলিং বা সাইকোথেরাপি ওষুধ নয়, বা ওষুধই একমাত্র চূড়ান্তভাবে সমাধানকারী, এরকম কি কোনো লাইন ড্র করার সুযোগ আছে কিনা? তো এটা আসলে একজন মনোরোগ চিকিৎসক তিনি ডিসিশন নেবেন। যেটা বলছিলাম যে অনেক রকম ফ্যাক্টর থাকে, অনেকগুলো জিনিস থাকে যেগুলো দেখে আসলে ডিসিশন নিতে হবে যে আসলে এই আমার কাছে যিনি এসেছেন তার জন্য আসলে ওষুধের প্রয়োজন আছে কিনা। আর যেটা বলছিলাম যে যদি আমাদের হালকা বা মাঝারি মাত্রার প্যানিক রোগ, ডিসঅর্ডার যেটা রোগ আকারে যদি হয়ে যায়, তাহলে আমাদের সাধারণত ওষুধের প্রয়োজন হয় না। আমরা যদি রোগী যিনি আসছেন যদি উনি পারেন যে ম্যানেজ করতে, তাহলে আমাদের আস্তে আস্তে এটাকে সাইকোথেরাপির মাধ্যমেই আমরা এই হালকা মাত্রাটাকে আমরা আস্তে আস্তে ঠিক করে দিতে পারি। আর কিছু হালকা ওষুধ আছে যেগুলো আমরা অল্প কিছুদিনের জন্য ব্যবহার করতে পারি, যেটা সামগ্রিকভাবে কিছুটা আমাদের স্ট্রেস রিলিফ করে, কিছুটা আমাদের অ্যাংজাইটিগুলোকে রিলিফ করে, যেগুলো আমরা অল্প কিছুদিন ব্যবহার করলেও আমাদের এই প্যানিক অ্যাটাকগুলোর ফ্রিকোয়েন্সিটা কমে যায় তখন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ডক্টর মাহবুবা, আপনার কাছে জানতে চাই যে শিশু কিশোরদের, বাচ্চাদের পার্টিকুলারলি, এই আমরা এতক্ষণ যে প্যানিক অ্যাটাক আলোচনা করলাম, তাদের ক্ষেত্রে এই প্রেজেন্টেশনটা কেমন হয়? এই বড়দের মতোই হয়, বা তাদের ক্ষেত্রে সেটার চিকিৎসাটাই বা কেমন, এই বড়দের মতোই কিনা? আচ্ছা, সেটা একটু খুলে বলুন। জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে শিশু কিশোরদের ক্ষেত্রে যেটা দেখা গেছে, শিশুদের ক্ষেত্রে প্যানিক অ্যাটাকের হার খুবই কম। হ্যাঁ, বলা হয়ে থাকে যে 1000 জনে 4 জন এইরকম এটার প্রিভ্যালেন্স। তো সেই হিসাবে বলা যাচ্ছে যে এটা খুবই রেয়ার। তো সাধারণত প্যানিক অ্যাটাকটা শুরু হয় অ্যাডোলেসেন্ট এইজে। যদি কারো শুরু হয় অ্যাডোলেসেন্ট এইজ, যেটা হচ্ছে 14 পর থেকে সাধারণত প্যানিক অ্যাটাক হয়, এর আগে খুবই খুবই রেয়ার। তো 14 বছরের পর থেকে যদি কারো শুরু হয় প্যানিক অ্যাটাক, সেক্ষেত্রে সিমটমগুলো অনেকটা বড়দের মতোই, খুব বেশি এখানে তারতম্য নেই সিমটমের। তবে চিকিৎসার ক্ষেত্রে যেটা বললেন, চিকিৎসার ক্ষেত্রে আমরা অবশ্যই চাইল্ড অ্যাডোলেসেন্ট গ্রুপের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় প্রেফার করি সাইকোথেরাপি। ওষুধের আগে আমরা সাইকোথেরাপিটাকে প্রেফার করি। তবে তীব্রতাটা অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ। যদি খুব তীব্র মাত্রার হয়, যে এখানে আসলে যে অ্যাডোলেসেন্ট বা যে রোগী, সে কাউন্সেলিং নেওয়ার মতো বা সাইকোথেরাপি নেওয়ার মতো অবস্থায় নেই, তাকে আসলে, এবং আসলে কাউন্সিলিং বা সাইকোথেরাপি কি আমাদের আসলে যথেষ্ট অ্যাভেলেবল হয়েছে? এটা পার্টিকুলারলি ধরেন আমাদের জেলা শহর লেভেলে, জি, এটা আমি বা আসছিলাম, ঢাকার বাইরে। জি জি জি। একটা হচ্ছে যে তীব্রতার ব্যাপারটা এখানে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে অবশ্যই অ্যাভেইলেবিলিটি আমাকে দেখতে হবে। এখন আপনি যেটা বললেন খুবই চমৎকার একটা প্রশ্ন, যে জেলা শহরে, হ্যাঁ, বা একদম প্রত্যন্ত অঞ্চলে, সেখানে তো আমার আসলে এই সাইকোথেরাপির অ্যাভেইলেবিলিটি নাই। তো সেখানে অবশ্যই আমাকে মেডিকেশন দিতে হবে। সেক্ষেত্রে আমার গাইডলাইন দেখে, গাইডলাইন অ্যাপ্রুভড অ্যাডোলেসেন্টদের জন্য যেই ড্রাগটা অ্যাপ্রুভড, সেরকম একটা ড্রাগ দিয়ে কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। তার মানে আমরা দেখলাম যে শিশু কিশোরদের মধ্যে প্রেজেন্টেশনটা প্রায় কাছাকাছি, তবে শিশুদের মধ্যে যথেষ্ট কম হয়ে থাকে, কিছুটা কিশোর বয়সে একটু শুরু হয়, এবং সেটিও মোটামুটি অ্যাডাল্টদের মতোই। আর চিকিৎসার ক্ষেত্রেও এখানে আমরা অবশ্যই শুরু থেকেই মানে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটাকে আমরা মানে প্রায়োরিটাইজ করব যদি অ্যাভেলেবল থাকে। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা একটা মানুষের প্যানিক অ্যাটাক হলো,
অর্থাৎ উনি ফিল করছেন ওনার প্যানিক অ্যাটাক হচ্ছে, তাৎক্ষণিকভাবে ওনার আসলে কি করণীয়? সো যেটা আমি বলছিলাম তখনও, যে তখন যখন প্যানিক অ্যাটাক হচ্ছে, আমি যে পজিটিভ থিঙ্কিং যেটা বললাম, উনি কিভাবে নিশ্চিত হবেন যে এটা আসলে প্যানিক অ্যাটাক, এটা হার্ট অ্যাটাক না? এটা ওনার প্রথমে হবে। সো এটা আসলে খুবই কনফিউজিং, যেহেতু প্রথমে যেহেতু আমাদের অনুভূতি যেগুলো হয়, উপসর্গ যেগুলো হচ্ছে, এগুলো হার্ট অ্যাটাকের মতন হতে পারে, এগুলা তো খুবই কমন যে হার্ট অ্যাটাকের মতন এগুলো হচ্ছে। তো আসলে প্রথমবার বোঝা খুব কঠিন, এই জন্য সবাই, বেশিরভাগ মানুষ তখন যেটা হয় যে ইমার্জেন্সিতে, যে কোনো হাসপাতালের, সদর হাসপাতাল হোক, যে কোনো ইমার্জেন্সিতে সে চলে যায়, অথবা কোনো ডাক্তারের শরণাপন্ন হয় দ্রুত, এবং ডক্টরই আসলে তাকে নির্ধারণ করে দিবেন, বলে দিবেন যে এটা আসলে প্যানিক অ্যাটাক হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের যারা চিকিৎসক আছেন তাদের জন্য। এটি কি আসলে স্যার ইনভেস্টিগেশন ছাড়া সরাসরি ক্লিনিক্যাল কি বলা সম্ভব, নাকি আমাদের ইনভেস্টিগেশন সহযোগিতা নিতে হবে? ইনভেস্টিগেশন করা যেতে পারে, নাও প্রয়োজনও হয় না, যদি ডক্টর আসলে সেরকম দেখে যদি বুঝে ফেলেন উপসর্গগুলো দেখে, যে কারণ কার্ডিয়াক সাইন্স মানে হার্টের সমস্যার যেগুলো উপসর্গ থাকে, এগুলো কিন্তু আরেকটু ডিফারেন্ট, একটু অন্যরকম থাকে। সো এগুলো প্যারামিটারগুলো দেখলে কিন্তু একজন ডক্টর, চিকিৎসক কিন্তু উনি বুঝে ফেলতে পারেন যে এটা আসলে হার্টের সমস্যা না। তারপরও যেখানে আমাদের আসলে অ্যাভেলেবিলিটি আছে, সেখানে একটা ইসিজি করেও এটা পার্থক্য করে ফেলা যায়। আর তো ডাক্তারকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা গুরুত্বপূর্ণ, যে একজন চিকিৎসককে কিন্তু বলে দিতে হবে যে দেখুন এটা আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে, এটা আপনার হার্টের কিছু না, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এবং প্যানিক অ্যাটাকের জন্য কীভাবে চিকিৎসা নিতে হবে সেটা একজন চিকিৎসককে বলে দিতে হবে প্রথমেই, সেটা সে যেখানেই থাকুক, সে যার কাছেই যাক। কারণ দেখা যায় যে প্যানিক অ্যাটাকটা যখন বারবার হতে থাকে, তখন যার হচ্ছে উনি তো বুঝতে পারছেন না, ওনার তো মনে করছেন যে আমার মনে হয় হার্ট অ্যাটাক হচ্ছে, আবার একই রকম হচ্ছে। উনি কিন্তু ছুটে ছুটে বারবার ইমার্জেন্সিতে যাবেন, এবং অথবা সে ডাক্তারের কাছে যাচ্ছেন অথবা ফোন দিচ্ছেন, কিন্তু আসলে ডাক্তার পরিবর্তন করছে। এটা যতক্ষণ না আমরা তাকে ভালোভাবে বোঝাতে পারছি, ততক্ষণ কিন্তু উনি এই কষ্টটা করতেই থাকছেন বারবার। আমরা একটা বিরতির সময় এসেছি, বিরতির পরে আপনার কাছে ফিরবো। ফিরে আসলাম বিরতির পর, অপসনি ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আমরা যে প্রসঙ্গটাতে ছিলাম, যে একটা তাৎক্ষণিকভাবে একটা মানুষের প্যানিক অ্যাটাক হলে কি কি করণীয়, ডাক্তারকে পরিষ্কার করে বলতে হবে এটি প্যানিক অ্যাটাক, যাতে উনি হার্ট অ্যাটাক ভেবে যেতে বারে বারে ইমার্জেন্সিতে বা অন্য কোনো ডাক্তারের কাছে বারে বারে না যান। স্যার, এটা যদি কন্টিনিউ করেন। সো তারপর চিকিৎসক যদি বলে দেন, তখন যেটা যে ওনাকে তখন এই প্যানিক অ্যাটাকের জন্য কিভাবে চিকিৎসা নিতে হবে, সেটার জন্য উনি একজন মনোরোগ বিশেষজ্ঞর শরণাপন্ন হতে পারেন, যে আমার এরকম হচ্ছে, আমি আসলে সমস্যাটা কোথায়, কিভাবে আমি এটার হেল্প নিতে পারি, সাহায্য নিতে, তখন মনোরোগ চিকিৎসক তাকে হেল্প করবেন। আর প্যানিক অ্যাটাকটা তাৎক্ষণিক হলে আমাদের কিছু ওষুধ আছে যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলো আসলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যে ওষুধগুলো আমরা ব্যবহার করলে খুবই ভালো কাজ করে, যে তখন উনি বারবারই খাচ্ছেন। আমার একটু খারাপ লাগছে, আমি সাথে সাথেই খেয়ে ফেলছি, আমার খারাপ লাগছে, সাথে সাথেই খেয়ে ফেলছি। সো প্রথমেই আসলে আমাদের উচিত না যে ওষুধটাই প্রথমেই আমাদের ব্যবস্থাপত্রে লেখা, কারণ দেখা যায় যে যিনি খাচ্ছেন তিনি ওটাতেই সাধারণত অভ্যস্ত হয়ে যাচ্ছেন। অথবা যদি আমরা দেইও সেই ওষুধটা, আমরা বলে দিব যে উনি সপ্তাহে ম্যাক্সিমাম অথবা কতবার নিতে পারবেন, এটা আমরা ওনার রোগের ধরন দেখে, ওনার প্যানিক অ্যাটাকের অবস্থা বুঝে আমরা বলে দিব যে আপনি এতবারের বেশি খবরদার এটা নেবেন না, এবং আমরা একটা টাইম লাইন রাখবো, টাইম ফ্রেম রেখে আমরা সেভাবে করে চিকিৎসাটা করতে হবে। আর কিছু ওষুধ আছে যেটা আমি আগেও বলছিলাম, যে অল্প কিছু দিনের জন্য আমরা দেই, 1 সপ্তাহ 2 সপ্তাহ ম্যাক্সিমাম 4 সপ্তাহ হতে পারে, যে দেখার জন্য একটা হালকা ওষুধ, যে যাতে ওনার এই অস্থিরতাগুলো, এই প্যানিক অ্যাটাকগুলো যাতে কম আসে। এর মধ্যে তো আমাদের চিকিৎসা চলতেই থাকবে, আর কাউন্সিলিং অথবা সাইকোথেরাপি যেটা বলছিলাম, যদি সেটা অ্যাভেলেবেল থাকে, তো সেটার মাধ্যমে এই জিনিসগুলোকে আমাদের ঠিক করা। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, যে অবশ্যই আমাদের জেলা এবং উপজেলা লেভেলও গুরুত্বপূর্ণ। উপজেলা লেভেলে তো আসলে এগুলো চিকিৎসা ঠিকভাবে আসলে দেওয়া সম্ভব না ডেফিনেটলি, কিন্তু যেটা বলছিলাম যে ফার্স্ট কন্ট্যাক্ট পারসন চিকিৎসকটা খুব এখানে গুরুত্বপূর্ণ। উনি যদি সঠিকভাবে বলে দেন যে এটি প্যানিক অ্যাটাক হচ্ছে, তুমি এখানে যাও, এখানে তুমি হেল্প সিক করবা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং আজকাল কিন্তু অনলাইন অনেক সাইকোথেরাপি সার্ভিস, কাউন্সিলিং সার্ভিস কিন্তু রয়েছে। আমাদের মনোরোগ বিশেষজ্ঞরা অথবা বিভিন্ন যারা সাইকোথেরাপিস্ট আছেন, তারা কিন্তু
অনলাইন কাউন্সিলিংও করে থাকে। সো এখন কিন্তু আজকালকার যুগে কিন্তু একটা কাউন্সিলিং হেল্প নেওয়া এটা খুব একটা আমি মনে করি না যে কঠিন বিষয়। সো সবাই কিন্তু চেলে এটা সাহায্য নিতে পারেন এভাবে। স্যার এখন তার মানে তার ফার্স্ট কন্ট্যাক্ট পার্সন যেটার কথা বলছেন, তার মানে সেটা একটা চিকিৎসক, এবং বাংলাদেশের কন্টেক্সটে চিন্তা করি অবশ্যই সেটি একজন সাইকিয়াট্রিস্ট নন, একটা নন সাইকিয়াট্রিক একজন ফিজিশিয়ান। তো স্যার তাদের মাঝে সচেতনতা কেমন আপনি মনে করেন? সবাই কি প্যানিক অ্যাটাক জিনিসটাকে, এটা যে একটা সাইকোলজিক্যাল ইস্যু, এটা যে একটা মেন্টাল হেলথ ইস্যু, ওইভাবে কি অ্যাকনলেজ করে কি না? বা সুতরাং এই যে তাকে প্রাথমিকভাবে প্যানিক অ্যাটাক সম্পর্কে বলে একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করাটা, এই কালচারটা আপনি আপনার পার্সোনাল লাইফে কেমন দেখছেন এই ঢাকা শহরে? আর ঢাকা শহরের চিত্রটাকে আমরা যদি রিফ্লেক্ট করি আমাদের জেলা লেভেলগুলোতে, ঢাকার বাইরে, সেক্ষেত্রে চিত্রটা কেমন আসতে পারে? আপনার নিজের অপিনিয়নটা স্যার একটু বলবেন। অবশ্যই ঢাকার সাথে আমরা যদি কনটেক্সট চিন্তা করি, জেলা উপজেলা লেভেল মানে স্বাভাবিকভাবে একই রকম চিত্র আমরা পাবো না। ঢাকায় যেসব চিকিৎসক রয়েছেন, এখানে আমাদের মতন যারা মনোরোগ বিশেষজ্ঞ তাদের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, এবং অন্যান্য যারা চিকিৎসক রয়েছেন যারা ইমার্জেন্সিতে অথবা অন্য যেখানে কাজ করছেন, তাদের কাছে আসলে তারা সহজেই কিন্তু আমাদের কাছে রেফার করতে পারে। কিন্তু একজন জেলা উপজেলা লেভেলের একজন চিকিৎসকের কিন্তু, যেহেতু উনি দীর্ঘদিন ধরে ওখানে থাকেন, উনার এগুলা বিষয়ে আসলে আমাদের বিভিন্ন কর্মশালা হওয়া উচিত আমি মনে করি। তাহলে উনাদের মধ্যে এই আইডিয়াগুলো জেনারেট হবে যে এটা প্যানিক অ্যাটাক কীরকম হয়, কি করতে হয়। সো এগুলো আস্তে আস্তে জনসচেতনতা বাড়ছে, উনাদের মধ্যেও এগুলা জিনিস মানে ইনফরমেশনগুলো আজকালকার যুগে খুবই ইজি। সো এগুলো সম্পর্কে ওনারাও আস্তে আস্তে জানছেন। তো আমি মনে করি একটা পার্থক্য রয়েছে এই প্যানিক অ্যাটাকটা যে ডিসক্রাইব করা, বোঝানো একটা রোগীকে, এই ব্যাপারে ঢাকার যারা আছেন চিকিৎসক তাদের সাথে জেলা উপজেলা লেভেলের চিকিৎসকদের মধ্যে। থ্যাংক ইউ স্যার। ডক্টর মাহবুবা, আপনার কাছে আসছি। তার মানে একটা সাইকিয়াট্রিস্টের কাছে আসলো, তো যেটি বারবার আসছে যে হ্যাঁ তাকে সঠিকভাবে বোঝানো যে এটা আসলে প্যানিক অ্যাটাক, এটা হার্ট অ্যাটাক না, সেই পেশেন্টকে কনভিন্স করা যেটা একটা সাইকোলজিক্যাল কারণে হচ্ছে। তো কি সেই কিওয়ার্ডসগুলো খুব সংক্ষেপে কি আমাদের বলবেন কিনা, যে আসলে সেই সাধারণ কথাগুলো কি যার মাধ্যমে একটা মানুষ কনভিন্সড হতে পারে যে হ্যাঁ এটা আসলে তার হার্টের সমস্যা না বা অন্য কোনো শারীরিক সমস্যা, এটা একটা প্যানিক অ্যাটাক? জি, প্রথমত প্যানিক অ্যাটাক কিন্তু আসলে কোনো কারণ ছাড়াও হতে পারে, আবার কোনো কারণ থাকলেও হতে পারে। এখন যদি কোনো কারণ থাকে, প্রিসিপিটেটিং কোনো ফ্যাক্টর যদি থাকে, তাহলে বোঝানোটা খুব সহজ। যে দেখেন আপনি কিন্তু ওই দিন ওই সময়ে এই বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, তার পরপরই কিন্তু আপনার এরকম একটা সিমটম হয়েছে। কাজে এটা আসলে আপনার দুশ্চিন্তার সাথে সম্পর্কিত, এবং এই সিমটমটা যেহেতু খুব অল্প সময়ের জন্য ছিল, আপনার যদি একটা হার্টের অসুখ হতো বা এটা যদি অন্য কোনো শারীরিক সমস্যা হতো, এটা কিন্তু এরকম না যে এই যে একবার হলো এরপর আপনি সম্পূর্ণ ভালো এবং একা একাই এটা ভালো হয়ে গেছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো ওষুধ ছাড়া একা একাই আপনার এই সিমটমটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। কিন্তু এটা একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, জি, এটা দিয়ে কনভিন্স করা যেতে পারে। জি, এটা আমরা আসলে ফলস অ্যালার্ম একটা ব্যাপার বুঝিয়ে বলি, সেরকম কিছু হয়তো হতে পারে। আপনি প্লিজ। জি জি জি, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে তবে এই যদি এটার পেছনে যে কোনো প্রিসিপিটেটিং ফ্যাক্টর না থাকে, সেক্ষেত্রে বোঝানোটা একটু কঠিন যে এটা আসলে আপনার উনি অনেক পেশেন্ট কিন্তু বলে যে আমি তো কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছিলাম না, আমি তো শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, হঠাৎ করে কেন এরকম হলো। তো তখন বলা যেতে পারে যে না, এরকম হতে পারে। এটা বিজ্ঞানী বলে যে এরকম অনেক সময় আমাদের শরীরে কোনো কারণ ছাড়াই বিভিন্ন রকম লক্ষণ হতে পারে। প্যানিক অ্যাটাকের যে লক্ষণগুলো হয়, যেটা আপনি বললেন ফলস অ্যালার্ম, এটা হতে পারে। এবং ওইটাই আমাদেরকে বলতে হবে যেটা কিন্তু আপনার আবার একা একাই ভালো হয়ে গেছে, এটার জন্য কিন্তু আপনাকে কোনো চিকিৎসা নিতে হয়নি, হ্যাঁ, কোনো ওষুধ নিতে হয়নি। এবং আপনার যদি শারীরিক কোনো অসুখ হয়, সেক্ষেত্রে আরও অন্যান্য অনেক লক্ষণ থাকবে। শুধুমাত্র এই যে একটা সাময়িক সময়ের জন্য আপনার হঠাৎ করে একটা তীব্র ভয় বা আতঙ্ক এবং সাথে কিছু বুক ধরফর করা, বুক চাপ দিয়ে ধরা, এই ধরনের কিছু লক্ষণ এতটুকুতেই সীমাবদ্ধ থাকবে না, আপনার আরও অনেক ধরনের শারীরিক লক্ষণ থাকবে। তো এভাবে আমরা আসলে বোঝাতে পারি। থ্যাংক ইউ। আমার মনে হয় শুধু দর্শক মণ্ডলী, আমার মনে হয় এইভাবে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আলোকপাত করতে পারি। অর্থাৎ এই যে একটা জিনিস তাৎক্ষণিকভাবে শুরু হয়ে আবার নিজে নিজেই ঠিক হয়ে যাওয়াটা, এটি কিন্তু আসলে প্রধান একটা পার্থক্য যে কোনো শারীরিক অসুখ, পার্টিকুলার যেটার সঙ্গে মানুষ সবসময় একটু কনফিউজ থাকে, যেটাকে হার্ট অ্যাটাক হলো কিনা
হ্যাঁ, তার সঙ্গে, কারণ হার্ট অ্যাটাক যদি হয়ে থাকে এটি কিন্তু তাৎক্ষণিকভাবে শুরু হলেও এটি কিন্তু নিজে নিজে যাবে নিজে ভালো হবে না, বরং এটা সময়ের সাথে সাথে বাড়তে বাড়তে থাকবে, থাকবে। এটি কমবে না কখনো। এটি মনে করতে পারি আমরা প্রথম একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, এবং এর মাধ্যমে কিন্তু এবং সামগ্রিকভাবে তাকে স্থিতিশীল থাকা, যথেষ্ট শান্ত থাকা, যাতে সে চিন্তা করতে পারে ভালোভাবে তার পরবর্তীতে কি করতে হবে। থ্যাংক ইউ স্যার। আমরা মোটামুটি কিন্তু আমাদের আজকের আলোচনাটাকে আমরা অনেকটাই গুছিয়ে আনতে পেরেছি। আমরা প্যানিক অ্যাটাকগুলো, তার সার্বিক লক্ষণ কেন হয় এবং কি কি করণীয়, আমরা মনে হয় যে আমরা আমাদের দর্শক মণ্ডলীর সামনে উপস্থাপন করতে পেরেছি। আচ্ছা, সময় হয়েছে একটা বিরতি নেবার, সর্বশেষ বিরতি, তারপরে আমরা ফিরছি। আমরা বিরতির পর ফিরে আসলাম অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আমরা অন্যান্য অনুষ্ঠানের মতো আজকে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা এই যে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি, আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি, আমরা মানসিক স্বাস্থ্যের সচেতনতা তৈরির চেষ্টা করছি আমরা, তো সেই প্রেক্ষিত থেকে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আজ থেকে 10 বছর আগে আপনি মানসিক স্বাস্থ্যকে কোথায় দেখেছেন, আজকে কেমন দেখছেন, এবং আমি যদি আপনার একটা ফিউচার প্রজেকশনের কথা চিন্তা করি যে আগামী 10 বছর পরে আপনি আসলে কোথায় দেখতে চান মানসিক স্বাস্থ্যকে, বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে আপনি কোথায় দেখতে চান আগামী 10 বছর পরে? ধন্যবাদ। সো আমি মনে করি যে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা এটা আমাদের 10 বছর আগে যতখানি ছিল, ডেফিনেটলি এখন 10 বছর পরে অনেক পরিবর্তন হয়েছে। এবং আমাদের যে নতুন জেনারেশন যারা আছে তারা তো আজকাল ইন্টারনেটের যুগে এবং সব কিছু মিলিয়ে তারা কিন্তু অনেক সচেতন আমি মনে করি। আরও প্রয়োজন আছে, এখনও অনেক কিছু জানার বাকি আছে, এখনও মানে আমাদেরও সুযোগ আছে যে তাদেরকে জানানো এবং সমস্ত আমাদের দেশের সমস্ত মানুষ যারা আছে তাদেরকে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করা, মানসিক রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা, মানসিক সমস্যা হলে যে একজন চিকিৎসকের কাছে আসতে হবে, মানসিক চিকিৎসক, মনোরোগ চিকিৎসক, সেই বিষয়ে সচেতনতা তৈরি করা। এসব বিষয়গুলো আমাদের আসলে একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, এগুলো সময় লাগে, কিন্তু আমি মনে করি গত 10 বছরের মধ্যে আমাদের অনেক পরিবর্তন হয়েছে। আমাদের দেশের মানুষ ধীরে ধীরে সচেতন হচ্ছে, ধীরে ধীরে তারা তাদের মানসিক সমস্যা যে হয় সেই ব্যাপারটাকেও তারা গুরুত্ব দিচ্ছে এবং চিকিৎসকের কাছেও আসছে। এবং আমি মনে করি যদি আমরা এভাবে এগোতে থাকি এবং আমরা এই যে এরকম আলোচনা আমরা যদি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং আরও অন্যান্যভাবে কর্মশালা তৈরির মাধ্যমে সবার মাঝে, শুধু যে জনসাধারণের মাঝে তা না, যেটা আমরা আলাপ করছিলাম তখন, বিভিন্ন চিকিৎসকের মাঝে সামগ্রিকভাবে যারা উপজেলা লেভেলে কাজ করছেন, যারা জেলা লেভেলে কাজ করছেন, সবার মাঝে যদি আমরা দিতে পারি, এবং তাহলে আমার মনে হয় যে এই বিষয়ে আমরা আরও এগিয়ে যেতে পারবো সামনে। থ্যাংক ইউ স্যার। ডক্টর মাহবুব, আপনার কাছে একই প্রশ্ন যে আপনি 10 বছর পরে বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে কোথায় দেখতে চান? আচ্ছা, আগে বলি যে 10 বছর আগে কিরকম দেখেছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তো সেটাও বলতে পারেন। 10 বছর আগে কিরকম দেখেছি এই প্রশ্নটা যখন আপনি স্যারকে করলেন, আমার চোখের সামনে ভেসে উঠেছে আমি তো 10 বছর আগে বলা যেতে পারে আমি একজন মেডিকেল স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। তো আমি কতটুকু সাইকিয়াট্রি পড়েছি, খুবই সামান্য। তো আমি একজন ডাক্তার হতে যাচ্ছি, সেই আমারই যদি আসলে সাইকিয়াট্রির নলেজটা এতটুকু থাকে তাহলে সাধারণ মানুষের মধ্যে কতটুকু ছিল সেটা বলাই বাহুল্য আসলে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন অনেক এগিয়েছি। হ্যাঁ, আমি মনে করি আমাদের এই যে এমবিবিএস কারিকুলাম, এখানে কিন্তু এখন সাইকিয়াট্রি একটা অনেক বড় অংশ। সেই সাথে এই যে আমরা এরকম একটা মানসিক রোগ বিষয়ক একটা অনুষ্ঠান নিয়ে আলোচনা, মানে অনুষ্ঠানে এসেছি, এরকম অনুষ্ঠান আগে কয়টা ছিল? হ্যাঁ, এটাই তো একটা মানে নির্ধারক যে আসলে আমাদের এই যে মেন্টাল হেলথের যে পরিবর্তনগুলো হচ্ছে। সাথে সাথে বিভিন্ন অ্যাওয়ারনেস মানুষের মধ্যে এমনিতেই অনেক বিল্ড আপ করেছে, যেটা স্যার বললেন যে সোশ্যাল মিডিয়া বলেন, ইন্টারনেটের যুগে আসলে এখনকার শিশু কিশোর থেকে শুরু করে সবাই অনেক বেশি সচেতন। তবে হ্যাঁ, সচেতনতা আরও অনেক দরকার এখনও। আমি যেটা মনে করি যে আসলে 10 বছর পরে আমি যদি এখান থেকে আরও বেশি উন্নতি দেখতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে যে প্রত্যন্ত অঞ্চলে, হ্যাঁ, উপজেলা লেভেলে আমাদের যে ডক্টররা আছেন তাদেরকে বেশি বেশি ট্রেন্ড আপ করা সাইকিয়াট্রির বিষয়ে। সেই সাথে মিডিয়ার একটা ভূমিকা অবশ্যই আছে, এবং আমাদের অনেক রোগী, আমাদের সাইকিয়াট্রির একটা বড় পোর্শন কিন্তু যায়
ডাক্তার না এরকম মানুষজনের কাছে। এমনকি প্রত্যেকে ধর্মের জায়গা থেকে কিন্তু একজন রিলিজিয়াস হিলারের কাছে যাচ্ছে। তো ওনাদেরকেও কিন্তু আমাদের সচেতন করা, এডুকেট করা অত্যন্ত, মানে আমি মনে করি যে সময়োপযোগী একটা দাবি আসলে। হ্যাঁ, এটা করা উচিত। এগুলো যদি আমরা করতে পারি, আমরা মনে হয় যে আমরা আমাদের মানসিক স্বাস্থ্যকে আজকে এখন যে পজিশনে দেখছি তার থেকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। তো ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আসার কথা শোনাবার জন্য, এবং প্যানিক অ্যাটাক সম্পর্কে আজকে আপনারা আমাদের দর্শকদেরকে আলোকিত করেছেন। তো আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে আজকে এসে আমাদেরকে আলোকিত করবার জন্য। শুধু দর্শক মণ্ডলী, আমরা কিন্তু আজকে প্যানিক অ্যাটাক নিয়ে আলোচনা করলাম, কোন কোন সমস্যাতে বা কোন কোন মানসিক রোগে প্যানিক অ্যাটাক হয় সেটি নিয়ে আলোচনা করলাম, এবং কিভাবে একটি মানুষ বুঝতে পারে যে আসলে তার এটি কোনো শারীরিক কারণ, পার্টিকুলারলি হার্ট অ্যাটাক বা এসব কারণেই হচ্ছে না, সেটা তার প্যানিক অ্যাটাক হচ্ছে। আমি শুরুতেই যে জিনিসটি বলেছিলাম যে কোনো ইমার্জেন্সি সেটিংয়ে, যে কোনো হাসপাতালের জরুরি বিভাগে, পার্টিকুলারলি কার্ডিয়াক ইমার্জেন্সি কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক পেশেন্ট কিন্তু এই প্যানিক অ্যাটাকের পেশেন্ট। তারা যাচ্ছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন, এবং সব কিছু করার পর ডাক্তার বলছেন যে না, আপনার তো কিছুই হয়নি, এটি আপনার হয়তো কোনো মানসিক কারণে হচ্ছে। তখন তারা একজন মানসিক রোগ ডাক্তারের কাছে আসেন। তো আপনারা সেই বিষয়গুলোকে মাথায় রাখবেন। আশা করি আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, কিভাবে আপনি পার্থক্য করবেন যেটি প্যানিক অ্যাটাক, এটি কোনো হার্ট অ্যাটাক নয়, এবং সব অবস্থাতেই যথেষ্ট শান্ত, ধীর স্থির থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী কী কার্যক্রমের জন্য, এবং অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। সুতরাং একজন মনোরোগ বিশেষজ্ঞ কিন্তু আপনাকে এইসব ক্ষেত্রে পার্টিকুলারলি গাইড করতে পারবে, কখন আপনার কাউন্সিলিং বা সাইকোথেরাপি প্রয়োজন, কখন ওষুধ প্রয়োজন, সেই ওষুধটি আপনি কতদিন খেতে পারবেন, কখন বন্ধ করতে পারবেন, এই সমস্ত ইস্যুগুলো নিয়ে কিন্তু একজন সাইকিয়াট্রিস্টই আপনাকে সার্বিকভাবে দিক নির্দেশনা দিতে পারবেন। তো আমরা আশা করব যে এই অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হবেন, আপনাদের চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আসবে, এবং সঠিক বিজ্ঞানসম্মত চিকিৎসা নেবার ক্ষেত্রে আপনারা সচেষ্ট হবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।